একটি মুমূর্ষ কীটদগ্ধ জাতির কি দুরবস্থা হতে পারে তার একটা নমুনা পেলাম। মুমূর্ষ কীটদগ্ধ জাতি। একসময় জিন্না বলেছিলেন, মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে পাকিস্তান যে তৈরি করা হলো একটা কীটদগ্ধ, মানে কীটে দগ্ধ করেছে, যেটা কি কীট মানে পোকামাকড়ে খাওয়া, সেই পাকিস্তান দেওয়া হয়েছে। আমি গোটা জাতির কথা বলছি, সর্বত্র যেদিকে তাকাচ্ছি আমি এরকমটা দেখিনি। হ্যাঁ, আমি মহাবাডান স্পোর্টিং ক্লাবের কথা বলতে গিয়ে আজকে এই কথা বলছি। আমি ক্লাবটাকে চিনে গেছি, খুব ক্ষণিকের পরিচয় চিনে গেছি। আমি অনেক কিছু শুনেছিলাম দূর থেকে, যে মহাবাডান স্পোর্টিং ক্লাব ইকুয়াল টু চরম দুটি, চরম নোংরামি, চরম নষ্টামি, চরম ভণ্ডামি, চরম অসভ্যতা। সেই জন্য শতাব্দী প্রাচীন ক্লাব তোলানের দিকে ঠেকে গেছে। মুসলমান যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কীটদগ্ধ অবস্থা হবে, ক্ষয়রোগ তৈরি হতেই হবে। হ্যাঁ, পৃথিবী যেখানে যেখানে আছে, শুধু এখানে বলিনি, ব্যতিক্রম ইরানের মতো কিছু দেশ। হ্যাঁ, ইরান তার স্বাভিমান নিয়ে বেঁচে আছে। পৃথিবীর কথা বলি, গোটা পৃথিবী। আমি মহাবাডান স্পোর্টিং ক্লাব 1891 সালে তার জন্ম, 135 বছর বয়স। ব্ল্যাক প্যান্থার্স বলা হয়, অসাধারণ খেলেছে একসময়। পরপর 5 বছর ধরে, সম্ভবত 1934 থেকে 1938 পর্যন্ত কলকাতা লিগ জয় করেছিল। অজস্র অ্যাওয়ার্ড। সেই মহাবাডান স্পোর্টিং ক্লাব, যার সম্পর্কে আমার তখন কোনো ধরনের উৎসাহ কোনোদিন ছিল না, তবে একটা ভালোবাসা ছিল। কলকাতা ময়দানের 3টি শ্রেষ্ঠ ক্লাবের মধ্যে একটা, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মহাবাডান, 3টে নাম একসাথে উচ্চারিত হয়েছে। কিন্তু সেই মহাবাডান মোহনবাগান ইস্ট বেঙ্গলের চেয়ে অনেক শত যোজন পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেল? কাদের জন্য? কিচ্ছুর জন্য নয়, এই কীটদগ্ধ জাতির জন্য। কারণ মুসলমান ওখানে আছে বলে হয়েছে, আর কোনো কারণে না। একটি কারণ, নামটি মুসলমান, মহাবাডান। ক্লিয়ার? মুসলমানরা মাদ্রাসা চালায়। এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো গভর্নমেন্টের এডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড, এটা যদি রামকৃষ্ণ মিশনাতে তুলে দেওয়া হতো, তাহলে এই মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলোর কথা বলছি, খারিজি বলছি না, তত্তর করে এগিয়ে যেত। শুধু মুসলমানদের হাতে আছে বলে এই সর্বনাশ। আলিয়া বিশ্ববিদ্যালয়, এটা যদি অন্য কোনো সংস্থা, বড় সংস্থা হাতে থাকতো, অসাধারণ এগিয়ে যেত। এই আলিয়া বিশ্ববিদ্যালয় যখন তৈরি করা হলো আলিয়া মাদ্রাসা কলেজ থেকে, ঠিক সেই সময় বারাসাত ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল। আজ বারাসাত ইউনিভার্সিটি কোথায় আর আলিয়া বিশ্ববিদ্যালয় কোথায়? চুরি, চামারি, নোংরামি, নষ্টামি, ভণ্ডামি, তুচ্ছ বিষয়। মুসলমান আছে বলে। হজ হাউস, যত নোংরা আবর্জনা সব ওখানে। হজ হাউসের কথা বলছি আমি। ওয়াকাফ বোর্ড, ওয়াকাফ, শুধু লুটপাট, নোংরামি, নষ্টামি, চিটিং, ভণ্ডামি। আমি আগেও বলেছি না, যেখানে যেখানে মুসলমান, একটা ক্ষয়িষ্ণু, ক্ষয়রোগপ্রাপ্ত, কীটদগ্ধ জনজাতি। কেন হয়েছে আমি বলবো না। আমি মহাবাডান স্পোর্টিং ক্লাবের কথা বলতে গিয়ে এতগুলো কথার অবতারণা করলাম, কারণ মহাবাডান স্পোর্টিংয়ের অভ্যন্তরে আমাকে ইদানিং ঢুকতে হয়েছিল, ঢোকানো হয়েছিল। আমাকে ধরেছিলেন হুমায়ুন কবির সাহেব, এজিউপি নেতা, বিধায়ক। তিনি প্রেসিডেন্ট হবার পর জুলাই মাসের প্রথম সপ্তাহে আমাকে হাত জোড় করে বলেন, অনুরোধ করেন, স্যার, মহাবাডান স্পোর্টিং ক্লাব পুরনো যারা ছিল তারা 70 কোটি টাকার মতো লুটে নিয়েছে। কত? মহাবাডানের টাকা লুটছে কারা? তৃণমূলের মহাবাডানের নেতৃত্বরা, কর্মকর্তারা লুটে নিয়েছে। কেউ বলছে 70 কোটি, কেউ বলছে 25 কোটি, কেউ বলছে 13 কোটি, কেউ বলছে 7 কোটি। মানে কত পরিমাণ লুট, কত পরিমাণ টাকা দরকার, এটা কারো কাছে ক্লিয়ার না। তো হুমায়ুন কবি গত জুন মাসের 7 তারিখ নাগাদ মহাবাডান স্পোর্টিং ক্লাবে যারা ট্রাস্টিতে আছে তাদের অধিকার আছে প্রেসিডেন্ট নির্বাচন করার।
তারা প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন সর্বসম্মতভাবে। কাকে? হুমায়ুন কবিরকে। কেন? কারণ মহামারান স্পোর্টিং ক্লাব চালানো যাচ্ছে না আর্থিক সংকটে। আর্থিক সংকটের হলো কেন? ওই ক্ষয়রোগপ্রাপ্ত জনজাতি থাকার জন্য। সবাই লুটেরা। তৃণমূল দলে যত নোংরা আবর্জনা সব ওখানে জড়ো হয়েছিল। ওরা ওয়াকআপ লুট করে, ওরা মহামারান স্পোর্টিং ক্লাবেরও টাকা লুট করে। স্পন্সর আসছে না। লুটেরা থাকলে সেখানে স্পন্সর হবে কোত্থেকে? ভালো লোক তো থাকতে হবে। যে কোনো মহান ঐতিহ্যবাহী ক্লাব বা অর্গানাইজেশনে কিছু ভালো ফেস লাগে। এটা মোহনবাগানও আছে, ইস্ট বেঙ্গলও আছে, মহামারানে থাকার কথা। বিগত 3-4 দশক ধরে দেখুন মহামারানে কারা ছিল। চোর, চিটিং বাজার ছাচুর। আমাকে হুমায়ুন কবির বলে, স্যার নতুন করে মহামারানটাকে রিবিল্ড করা হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে, নবজাগরণ ঘটানো হচ্ছে। আমাকে নেওয়া হয়েছে, আমি কিছু আর্থিক হেল্প ওদেরকে করবো। আর স্যার আপনি আসুন, আমাকে গাইড করবেন, আমাদেরকে গাইড করবেন। আমি ফুটবল খেলাটা খেলি না বটে, তবে খোঁজ খবর রাখি, পড়াশোনা করেছি। আর মহামারান স্পোর্টিং ক্লাব সম্পর্কে আমার দীর্ঘদিনের ধারণা। আমার যেন মনে হলো একটু দেখবো ক্লাবটাকে, সুন্দর করবো। কেন ভারত তো ফুটবলে খুব পিছিয়ে। ভারতে ফুটবলের স্থান হচ্ছে 149-এ গোটা ওয়ার্ল্ডের মধ্যে। ওয়ার্ল্ড কাপের ধারে কাছে নেই। এই সদ্য ওয়ার্ল্ড কাপ চলে গেল, বটু বুকে বেঁধেছে। তখন ভাবলাম মোহনবাগান, মহামারান, ইস্ট বেঙ্গল, তো এই মহামারানটাকে যদি একটু ভালো করা যায় দেখি না, বলছে যখন। তারপর মহামারানের সচিব হলো ওই জুন মাসের 7 তারিখ নাগাদ। কে? ওই ওয়াসিম আকরম বলে ছেলে। ওয়াসিম আকরম আগেও মহামারান স্পোর্টিংয়ের কমিটিতে ছিল। ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ও বিতাড়িত হয়েছিল, আবার ঢুকেছিল। ও চুরির গল্পগুলো সব জানে। চুরির ঘটনাতে ও নিজে যুক্ত, কারণ ওই কমিটিতে ছিল। ধরুন কোনো কমিটি চুরি করছে, সেই কমিটিতে যে আছে তার দায় পড়ে যায় না? তাহলে ওরও দায় ছিল। যে কমিটি চুরি করেছে বলে দাবি করা হচ্ছে, যে কমিটি মহামারান স্পোর্টিং ক্লাবকে সর্বশান্ত করেছে বলে দাবি করা হচ্ছে, সেই কমিটিতে ও একটা পোর্টফোলিও ছিল, আবার নাকি বের করে দেওয়া হয়েছিল। আর ওই মহামারান স্পোর্টিং ক্লাবের সবচেয়ে বড় যে ভিলেন, তার নাম হচ্ছে বেলাল। সে নাকি ওই ওয়াটার বটল থেকেও কাটবানি তোলে, ওই প্লেয়ার নিয়োগ থেকে কাটবানি তোলে। মহামারান স্পোর্টিং ক্লাবের ইচ অ্যান্ড এভরি জায়গা, প্রত্যেক জায়গায় ও হচ্ছে কাটমানি খোর। ওকেও যখন মানে ওই স্পোর্টস সেক্রেটারি করা হলো মহামারান স্পোর্টিং ক্লাবে, তখন সোশ্যাল মিডিয়ায় ওই বিভিন্ন পোর্টালে তোলপাড় করলো মহামারানের দর্শকরা, সমর্থকরা, যে ওটা চোর 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 চোর। দেখুন, খুঁজে দেখুন যে বেলালকে কী করে না বলো, তো চোর, একটা চিটিংবাজ। সারা জীবন ধরে মহামারানের পয়সা খেয়েছে, জীবনে মহামারানকে 2 টাকা দেয়নি, শুধু লুটে খাওয়া তার হ্যাবিট। ওয়াসিম আকরাম আমাকে বলেছিল এটা চোর জানি, চিটিংবাজ জানি, কিন্তু ও মহামারানের সম্পর্কে অনেক ক্ষতি করে দেবে ওকে তাড়িয়ে দিলে, তাই ওকে রেখে পরে পশ্চাতে লাথি মেরে তাড়ানো হবে। এটা ছিল ওয়াসিম আকরামের বক্তব্য, স্টেট বক্তব্য ছিল। তাহলে মহামারান স্পোর্টিং ক্লাবটা নতুন করে তৈরি হলো কার নেতৃত্বে? হুমায়ুন কবিরের নেতৃত্বে। হুমায়ুন কবিরকে নিয়োগ করলো কে? ট্রাস্ট মেম্বাররা, এটা বৈধভাবে নিয়োগ করা। এবার হুমায়ুন কবির কাদেরকে নিয়োগ করলো? গোটা মহামারান স্পোর্টিং ক্লাবের 8 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারদেরকে, যারা পোর্টফোলিও, যারা অফিস বিয়ারার। তাদের মধ্যে হুমায়ুন কবির হলেন প্রেসিডেন্ট, আর তিনি নিয়োগ করলেন জেনারেল সেক্রেটারিকে, ওই ওয়াসিম আকরামকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে, ভাইস প্রেসিডেন্টকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে, ট্রেজারারকে এবং 2 জন অ্যাডভাইজারকে। কে নিয়োগ করেছেন? কার অ্যাপয়েন্টমেন্টটা? হুমায়ুন কবিরের। আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হলো, অর্থাৎ প্রেসিডেন্ট না থাকলে পুরো ক্লাবটা পরিচালনার দায়িত্ব এই কাজী মাসুম আক্তারের উপরে। আমার কাছে ওই আইটিসি রয়্যাল এখানে হোটেলে দেখা করলো একটা আলোচনা চক্রে ওই ওয়াসিম আকরাম। তাকে চিনতাম না জীবনে, মহামারান আমি কাউকেই পার্সোনালি চিনতাম না। তিনি এসে বললেন, স্যার আমি বাঙালি, আমি অবাঙালি সেজে থাকতাম, হিন্দিতে কথা বলতাম, উর্দুতে, হিন্দিতে।
প্রচুর চুরি চামারি করেছে স্যার, আমাকে দুচ্ছাই করেছে স্যার, আমাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বললেন স্যার আপনি থাকুন স্যার। তাহলে হুমায়ুন কবির আমাকে অনুরোধ করলেন আর ওয়াসিম আকরাম অনুরোধ করলেন আপনি থাকুন, আপনি থাকলে আপনাকে গভর্নমেন্ট খুব শ্রদ্ধা করে, গভর্নমেন্টের সাথে মহামান্য স্পোর্টিং ক্লাবের সম্পর্ক তৈরি করা খুব দরকার, আপনি আসুন স্যার, মামাটাকে বাঁচান স্যার, খুব উপকার হয়েছে। বলে কান্না, চোখ কাঁদো কাঁদো যে আমি এটা জানার পর উর্দুভাষীরা আমাকে তাড়িয়ে দিয়েছিল, মানে উর্দু বাঙালি চলে এলো আর কি, বাঙালি উর্দুভাষী চলে এলো, কারণ নেতৃত্ব উর্দুভাষীদের হাতে, মানে যত মুসলমানদের কলকাতার প্রতিষ্ঠান তার নেতৃত্ব হচ্ছে উর্দুভাষীদের হাতে, যেমন হজ কমিটি, যেমন মুসলিম ইনস্টিটিউট হল, উর্দু একাডেমি, আলিয়া বিশ্ববিদ্যালয় এবং মহামান্য স্পোর্টিং ক্লাব এবং ওয়াকাফ বোর্ড, সর্বত্র শুধু উর্দুভাষী। তারা টোটাল মুসলমানদের মাত্র 5%, রাজ্যে যত মুসলমান তার কত পার্সেন্ট? অনলি 5%, 95% হচ্ছে বাঙালি মুসলমান। তা বাঙালি মুসলমান হাল বুঝে দিন। আমি বিশ্বাস করে দায়িত্ব নিলাম, আমি মনে মনে তৈরি হলাম যে পশ্চিমবঙ্গ সরকার যাতে নতুন সরকার, হিন্দুদের সরকার, হিন্দুরা যাকে নির্বাচন করেছে, মুসলমানরা করেনি। বুঝে গেছেন বাংলাটা কেন বলতে গেলাম? এটা মহামান্য স্পোর্টিং ক্লাব সম্পর্কে তাদের কোনো বিরূপ মনোভাব না থাকে, মহামান্য সম্পর্কে তাদের বিরূপ মনোভাব ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। কি করে? যে নতুন বাজেট যে হলো, স্বপন দাশগুপ্তজি যে বাজেটটা করলেন অর্থমন্ত্রী, সেই বাজেটে মোহনবাগানকে 1 কোটি টাকা দেওয়ার কথা বলল সরকার, ইস্ট বেঙ্গলকে 1 কোটি টাকা দেওয়ার কথা বলল, কিন্তু মহামডানকে দেয়নি। আমি মহামডানে ঢোকার পর ভাবলাম রাজ্য সরকারের সাথে মহামডানের সম্পর্কটা অত্যন্ত স্বাভাবিক করব, আর আমার মুখটাকে কাজে লাগিয়ে যদি কোনো ইনভেস্টারকে নামা যায় আমিও তো উড়াবো, কেন এই লাইনের লোক নেই, আমি দৌড়াবো, চেষ্টা করবো যতটুকু। ওরা বললো শুধুমাত্র আপনার ফেসটাকে, আপনার সুন্দর ইমেজকে কাজে লাগিয়ে আমরা মহামান্যকে শক্তিশালী করতে চাইছি, স্যার এইটুকু সুযোগ আমাদের দিন। এটা কে কে বললেন? হুমায়ুন কবির বললেন এবং জেনারেল সেক্রেটারি ওই ওয়াসিম আকরামরা বললেন। ক্লিয়ার? বাকিরা পরবর্তীকালে বাকিরা সবাই বললেন। এটা যতজন মেম্বার আছে, যতজন এক্সিকিউটিভ কাউন্সিলে আছেন, অফিস বিহারের আছে, প্রত্যেকে। আমি 22শে জুলাই মিডিয়া ডেকে আমাকে এই চার্জ বুঝিয়ে দেওয়া হলো যে আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। হলাম, হয়ে সঙ্গে সঙ্গে আমার তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় অ্যাক্সিডেন্ট, উবের উল্টে গিয়েছিল গাড়ির চাকার তলায়, আমার পা একটা অংশ চলে গেছে, ওরা জানে, বাড়ি থেকে বেরোনো বারণ করে দিয়েছিল ডাক্তার। তারপরেও আমি অসুস্থ অবস্থায়, মানে একটা খারাপ পা দিয়ে আমি শিক্ষামন্ত্রীকে ফোন করি, ক্রীড়ামন্ত্রীকে, স্পোর্টস মিনিস্টারকে, ডক্টর ইন্দ্রনীল খাঁকে। উনি বলেন স্যার হুমায়ুন কবির যে দলে আছে আমার কোনো ইন্টারেস্ট সে অর্থে নেই। আমি ওনাকে বোঝাই হুমায়ুন কবিরকে দেওয়া হয়েছে কিছু টাকার জন্য, আমাদের টাকা নেই, আমি এখানে আছি, আপনি প্লিজ আমাদেরকে পাশে থাকুন। উনি খুশি হন, উনি খুব শিক্ষিত রুচিশীল মানুষ এবং ক্রীড়ামোদী মানুষ। উনি বলেন ঠিক আছে স্যার আপনি আছেন, আপনাকে দেখে আমার মহামান্যের প্রতি আকর্ষণ বাড়লো। আমি মহামান্য স্পোর্টিং, আপনি বলছেন আমি যাব, আমি ইনভাইট করেছিলাম যে আপনাকে সম্বর্ধনা জানাবো এবং আই লিগের প্রথম ম্যাচে আপনার হাত দিয়ে উদ্বোধন করাবো। আমি ডাকলাম, উনি এলেন, ওনাকে সম্বর্ধনা জানালাম। শুধু উনি নয়, যেহেতু মহামাডানটা মাইনরিটি ওরিয়েন্টেড ক্লাব, তাই মাইনরিটি মন্ত্রীকেও ডাকলাম, শ্রী ক্ষুদিরাম টুডুজিকে, মাইনরিটি মন্ত্রী, মাদ্রাসা এডুকেশন মন্ত্রী, তাকেও ইনভাইট করলাম। আমি নিজে লিখে ইনভাইট করেছি, আমার সই আছে তলায়, তিনিও এলেন। দুজনকে নিয়ে এসে মহামান্য স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচ, ফার্স্ট ম্যাচ আই লিগের, দুজন থেকে উদ্বোধন করা হলো, রীতিমতো সেলিব্রেশন হলো, প্রেস বাইট দিলেন, তারা মহামান্যের সাথে থাকবেন এই মর্মে তারা কথা দিলেন। এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী তিনি বললেন 1 লক্ষ টাকায় 1 কোটি টাকাটা আপনিও স্বপন দাশগুপ্তকে বলুন, আমিও বলছি যেন মহামান্য স্পোর্টিং ক্লাবকে দেয়, এই মর্মে একটা আবেদন করুন। একটা আবেদন করা হলো। ক্লিয়ার? এটা হচ্ছে কাজ। তারপরে খারাপ অবস্থাতেও আমি বারবার করে মহামান্য স্পোর্টিং ক্লাবের খেলাতে গেছি, আলোচনা গেছি, কিন্তু কিছু কথা আমি যেটা বলেছি সেটা ওই ওয়াসিম আকরামদের ভালো লাগেনি। কি আমি বলেছিলাম যে দিনের পর দিন চলে যাচ্ছে, একটা ম্যানেজিং কমিটির মিটিং করছেন না কেন?
আর্থিক সংকট আছে বলছেন, ক্লাবগুলোকে এই প্লেয়ারগুলো কী টাকা দেওয়া হচ্ছে, কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় রিপেয়ার করতে হবে, এটা নিয়ে তো একটা মিটিং হবে, ম্যানেজিং কমিটির মিটিং, মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং কবে হবে বলুন? যেই বললাম, যেই হিসেব নিকেশের কথা বললাম, তখনই দেখলাম বিগড়ে গেছে। উনি আর একটা কাজ করছিলেন, উনি এবং হেলাল, এই বেলাল, 4টে পোর্টালকে ডাকছিলেন, পয়সা দিয়ে পোর্টালগুলোকে ডাকা হয়, আর গোটা 20-25টা সমর্থককে প্রায় কিনে রেখে দিয়েছেন, মোহামেডান সমর্থক, উন্মাদ সমর্থক সব। ভাইজানের রক্ত হবে না কেউ ব্যর্থ, মানে ভাইজানের রক্ত হবে না কেউ ব্যর্থ, ঠিক সেই রকম কথা। মোহামেডানের রক্ত রক্ত রক্ত, শুধু রক্ত চাই। আমি বুঝে গেলাম ওই 4জনকে ডেকে প্রেস কনফারেন্স করছে, আমাকে ডাকছে না, হুমায়ুন কবিরকেও চিঠি পাঠাচ্ছে না। তখন বুঝলাম এই মোটিভ খুব খারাপ, এবং ওই 4জনকে দিয়ে সমর্থকদের কাছে ওই পোর্টালের বক্তব্য, যে 20-25 জন 50 জন দেখে, ওইটা টাকা দিয়ে তাদের টাকা হয়, তারা করে টাকা পাওয়ার জন্য ওখানে যায়, এই 500 টাকা দিলে হয়ে যাবে। সেখানে গিয়ে রোজ ফুলের মালা নিচ্ছে, কে? প্রত্যেক দিন, মানে ফুলের মালা কিনে আনছে, দর্শক 2-4টে ঠিক করে রাখছে, ওই হুমায়ুন কবিরকে, সরি, এই ওয়াসিম আকরামকে ফুলের মালা পরাচ্ছে, ওই বেলালকে পরাচ্ছে, আর যে কি গজল না কি নাম, যাকে এখন প্রেসিডেন্ট বলে, তাকে পরাচ্ছে। এইটা ছিল ক্যারেক্টার। মানে প্রতিদিন প্রেস কনফারেন্স 4টে পোর্টাল দেখে। তা আমি তো বললাম যে আপনারা প্রেস কনফারেন্স যদি করবেন, প্রেস কনফারেন্সের লক্ষ্যটা কি? যে এই ক্লাব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা প্রেসের মাধ্যমে জনগণকে জানানো। তাহলে মেনস্ট্রিম মিডিয়া রাখতে হবে। মেনস্ট্রিম মিডিয়াকে আমাকে যেদিন নিয়োগ করা হলো, ওই দিন আমি ফোন করেছি, 1 ঘন্টার মধ্যে 3টে বড় মিডিয়া চলে এসছে, কভারেজ করেছে। নিউজ 18 বাংলা, জি 24 ঘন্টা এবং ডিডি বাংলা। আমি বলেছি যে মোহামেডান নিয়ে পজিটিভ নিউজ কোনো বড় টিভি চ্যানেল বা খবর কাজ করতে চায় না, নেগেটিভ করলে ওটা করবে। ঠিক সেটা হলো। তাহলে পজিটিভ কথাগুলো বলা হচ্ছিল ওই 4টে পোর্টালের মাধ্যমে, নিজেদের টিআরপি বাড়ানোর জন্য, মোহামেডান সমর্থকদের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য। আমি বুঝতে পেরেছিলাম প্রথম থেকেই, বারবার বললাম যে আপনারা প্রেস কনফারেন্স করলে মেনস্ট্রিম মিডিয়াগুলোকে ডাকুন, যদি আপনার কথা না আসে, আমাকে চেনে, আমি রোজ মিডিয়ায় বসি, আমি পাঠাবো, আমার কথাতে তারা নিশ্চিত ফিরবে না, আসবে, সে সম্মানটুকু আমার আছে। ওদের ভয় হলো মেনস্ট্রিম মিডিয়া এসে ওদের ইন্টারভিউ নেন, আমার নেয়, হুমায়ুন কবির তার নেয়, স্বাভাবিক কথা নেবে তো, আমরা তো রাজ্যের একটা বিশেষ পরিচিত মানুষ, ওদেরকে গুরুত্ব দেবে কেন? হুমায়ুন কবির প্রেসিডেন্ট, তাই গুরুত্ব দেবে। ক্লিয়ার? ওইটা ওদের আতঙ্ক রয়ে গেল। আমাদের কেনা পোর্টালগুলো ডেকে আমরা ইন্টারভিউ দিয়ে বিখ্যাত হবো, যদি বড় টিভি চ্যানেল আসে তাহলে ওদের ইন্টারভিউ নিয়ে নেবে, এইটা ছিল ভয়, অঙ্কটা এইটা। সেকেন্ড যেটা বললাম, ইমিডিয়েটলি মিটিং ডাকুন, আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের টাকা পয়সা যদি প্রবলেম হয়, মিটিং ডাকেনি। তারপরে হঠাৎ করে 29শে জুলাই, মানে আমি 12ই জুলাই জয়েন করেছি, 29শে জুলাই, মানে কটা দিন, 15-20 দিন পর, আমি ডুরান্ড কাপের প্রথম ম্যাচের দিন আমি ক্লাবে গেলাম, পা অসুস্থ অবস্থায়, শরীর খারাপ অবস্থায়, গিয়ে দেখলাম অস্থিরভাবে হুমায়ুন কবিরকে গাল দিচ্ছে, অস্থির গালাগাল পাশে বসে। আমি বিস্মিত, ওকে শিক্ষিত ছেলে জানতাম, প্রায় মা তুলে গালাগাল। আমি কী হয়েছে, ওই গাল দিচ্ছে কেন? বলছে হুমায়ুন কবিরের চেক বাউন্স হয়েছে, ওকে ছাড়বো না। আমি তাই নাকি? তা বলেননি কেন আপনি আমাকে? আর 1 লক্ষ টাকার জন্য যে আবেদন করি, 1 কোটি টাকার জন্য, সে আবেদনটা মোহামেডান স্পোর্টিং পক্ষ থেকে করা যাবে না, করা হয়েছে, আমি তার কপি দিন। আমি গিয়ে যোগাযোগগুলো করি ইন্দ্রনীল খানের সাথে, মন্ত্রীর সাথে, দিচ্ছি, দিলেন না, কপিটা দিলেন না। মানে আবেদন তো করতে একটা না, এটা অফিসিয়াল ডকুমেন্ট, করাও। হুমায়ুন কবিরের যে চেক বাউন্স হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটি মিটিং করা দরকার ছিল। চেক বাউন্স লেখা হয়েছে 1 মাস আগে, তাহলে 1 মাসের মধ্যে একবারও মিটিং করবে না? আমি জয়েন করার আগে নাকি চেক বাউন্স হয়েছে, একবারও মিটিং করবে না? মিটিং করেনি, মানে মোটিভটা বলছি, মোটিভ। মিডিয়াগুলো চারিদিকে ভুলভাল নিউজ করে বেড়াচ্ছে, তারপর নাকি আবার চেক বাউন্স হয়েছে, তাও মিটিং করেনি। আচ্ছা, কোনো সংগঠনের যিনি মাথা, তার যদি চেক বাউন্স হয়, আলোচনাটা কোথায় হবে? ম্যানেজিং কমিটিতে মিটিং ডেকে, সেখানে আমি আছি, আমাকে নিশ্চয়ই ডাকবে, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমার জানার অধিকার আছে। একটা মিটিং করে, সব গোপনে গোপনে চলছে সব। আমি ওনাকে বললাম 29শে জুলাই, সেই দিন ডুরান্ড কাপের ম্যাচ দেখতে গেলাম,
সল্টলেক স্টেডিয়াম। আমি বললাম হুমায়ুন কবির সাহেব যদি আজকে আসে আমি ওনাকে বলবো, আমি তো এই প্রথম বললেন, অর্থাৎ 29শে জুলাই আমাকে প্রথম বলছে, মিটিংটা কিন্তু বলেও নি, কিচ্ছু জানায়নি। সব জানে কে? হেলাল, এই বেলাল, এই স্পোর্টস সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ওয়াসিম আকরাম, আর এই গজল বলে যে ছেলেটি প্রেসিডেন্ট হয়েছে সেই ছেলেটি উর্দুভাষী, 3জন, আর কাউকে বলবে না। মানে 3জনই চলছে সব, এই 3জনের ক্লাব, পৈতৃক সম্পত্তি। আমি 29শে জুলাই বললাম আমি হুমায়ুন কবিরের সাথে দেখা হলে জিজ্ঞেস করবো যে ব্যাপারটা কি। দেখা হয়েছিল, জিজ্ঞেস করলাম দাদা কেন চেক বাউন্স হয়েছে, এটা খুব খারাপ কথা, আপনি তো সম্মানীয় লোক, একটা ক্লাবটাকে তো বাঁচাতে হবে। উনি বললেন আমার ওই অ্যাকাউন্টে টাকা আসার কথা ছিল, আমি বারণ করেছিলাম চেকটা জমা দিতে, বলে জমা দিয়ে দিয়েছে, তো বাউন্স হয়েছে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। আমি বাইরে ডেকে আনলাম ওকে, আমি সবার সামনে বলুন কথা বলালাম, উনি বললেন কথা দিচ্ছি, চেকটা দিয়ে দেবো। হলো 29শে জুলাই। আমি 31শে জুলাই গেলাম, ওই খেলা ছিল আই লিগের একটা মাঠে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আমি 10-15 মিনিটের জন্য গিয়েছিলাম, ওখান থেকে রিপাবলিক বাংলার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আমি টক শোতে রোজই যাই, ওখান থেকে রোজই চলে যাই, ওতে না কিন্তু আপত্তি কাজে মাত্র ওইটা রোজ 3-4টে টিভি চ্যানেলে বসে, এটা তার জীবনযাপন, এটা আমার সাথে কম্পেয়ার করলে চলবে? আমি চ্যানেলে যাবো, ওদের অসুবিধা কি আছে? টিভি চ্যানেল বাইরে দাঁড়িয়ে আছে মামার স্পোর্টিং ক্লাবের বাইরে, আমি জাস্ট 10 মিনিটে চলে গেছি। তার আগের দিন ফোন করে তো বলেছি ছোটো ছোটো পোর্টালগুলোকে নিয়ে প্রেস কনফারেন্স করেন কেন, বড় বড় পোর্টালগুলো ডাকবেন, আর আমাদের ডাকবেন। প্রেস কনফারেন্স করছে সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে ডাকবেন না? কি কালচার? তাতে ওদের গোসা হয়েছে, শুনে গোসা হয়েছে। আপনারা দেখুন কাজী মাসুম আক্তারের, তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তার একটা বক্তব্য মামার স্পোর্টিং ক্লাবের কোনো পোর্টালে নেই, কোনো সাইটে নেই, ফেসবুকে নেই, কোথাও নেই, অর্থাৎ আমি হাইলাইটেড না হয়ে যাই। খুব মজার ব্যাপার, আমার মতো লোক হাইলাইটেড হয়ে গেলে ওই ওয়াসিম আকরামদের প্রবলেম। ওয়াসিম আকরামকে বারবার হাইলাইট করে তিনি সব করছেন এটা প্রমাণ করে হাইজ্যাক করে নিতে চেয়েছে মহাবাডানের ওই অশিক্ষিত, পিছিয়ে পড়া, অন্তজ, প্রান্তিক, উগ্র সমর্থকদের। আমি কেন বললাম এই কথাগুলো, আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। ভালোবাসা এক জিনিস, উগ্রতা এক জিনিস। মহাবাডান স্পোর্টিং ক্লাবের দর্শকদের দেখুন উগ্রতা কাকে বলে। মাঠের মধ্যে ধেই করে গত পরশু নাচছিল, মাঠ পুরো নষ্ট করে দিয়েছে বৃষ্টির মধ্যে, উগ্রতা বলে এটাকে, অশিক্ষা কুশিক্ষা বলে। মুসলমানরা যেখানে থাকবে সেখানে এটা হবেই। তার আগে আমাকে দেখে দেওয়া হয়েছে মনে মনে আমি নাকি বিজেপির লোক, তাহলে এজিপির লোক হচ্ছে হুমায়ুন কবির, আর আমি হচ্ছে বিজেপির লোক, এটাই বুঝতে পারিনি, কিন্তু সেটা পরে বুঝলাম। কবে? 31 তারিখে খেলা দেখতে গেছি, আই লিগের খেলা, বৃষ্টি হচ্ছে, আমি যেই ঢুকলাম, ওয়াসিম আকরাম প্রেসিডেন্ট, সে জানে আমার শরীর ভালো নেই, প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি, আমার সাথে কোনো কথা না বলে টুক করে নেবে বেকারের নিচে থেকে। আমি ক্লাব অফিসে উঠেছিলাম প্রথমে, আমি তখনই বুঝেছি ডালমা কুচ খালায়। আমি যে মাঠের কাছে গেছি, গ্যালারি থেকে একজন ছেলে চলে এলো, তার নাম হচ্ছে আসিফ থামদার, সে কাপড় কাটা ব্যবসা করে মেটিয়ে পড়েছে, আসিফ থামদার নাম, পরে জানলাম। সে এসে বলছে হুমায়ুন কবিরকে আপনাকে নিয়োগ করেছে, আপনাকে জবাবদিহি করতে হবে, হুমায়ুন কবির চেক বাউন্স হয়েছে কেন? আমি জবাবদিহি করবো কেন? হুমায়ুন কবির একটা ব্যক্তি, আলাদা লোক, আমার সাথে এজিউপির দূর সম্পর্ক নেই। আমি টিভি চ্যানেলে তার তীব্র সমালোচক, দীর্ঘদিন ধরে তার সমালোচক। ঘটনাচক্রে সে আমাদের ক্লাবের মেম্বার, মানে প্রেসিডেন্ট, কিছু টাকা দেবে এই ভরসায় আমিও তাকে না বলে, আমার আগেই তো সে জয়েন করে, সেই তো আমাকে নিয়োগ করেছে। এবং প্রত্যেকটা মেম্বারকে ইনক্লুডিং ওই স্পোর্টস সেক্রেটারি, আর ওই বেলাল জেনারেল সেক্রেটারি, ওই ওয়াসিম আকরাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, প্রত্যেককে নিয়োগ করেছে ওই প্রেসিডেন্ট হুমায়ুন কবির। তাহলে ওদেরকে ধরুন না, ওদেরকে ধরবো না, ওরা আমার আপন লোক, ওরাই বলে পাঠিয়েছে। আমি সঙ্গে সঙ্গে একে বললাম, ও গ্যালারি থেকে চিৎকার করছে, লোককে খেপাচ্ছে, বলছে বিজেপির লোক। আর তার আগে আমাকে কিন্তু ওই হুমায়ুন ওয়াসিম আকরাম বলে দিয়েছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা ইন্টারনাল কথা, যে রাজ্য সরকারের কোনো সাহায্য আমাদের দরকার নেই, রাজ্য সরকার না হলেও মহাবাডান চলে, মহাবাডান বিরাট ক্লাব ভারতবর্ষ। আমি বললাম দেখুন, রাজ্য সরকার সাহায্য না করলে, কেন্দ্র সরকার সাহায্য না করলে আমরা স্পন্সর পাবো না। বলি দরকার নেই, আমার বিদেশে স্পন্সর আছে, প্রচুর টাকা পয়সা আছে। আচ্ছা বিদেশেও টাকা তো করতে গেল, ও বিভিন্ন দেশে যায় জানি, টাকাটা কি সৎপথে টাকা? ও কি কোনো গোপন টাকা নেই? আমার মৌলিক প্রশ্ন রইল,
র্যাডারে রাখা দরকার আছে, কোন উদ্ধতে এই কথাগুলো বলতে পারে? এটাও ওই ওয়াসিম আকরাম স্টেট আমাকে বলেছে, ও অস্বীকার করতে পারবে না এটা। এবং পশ্চিমবঙ্গ সরকার দরকার নেই অত আমাকে ছোট করা, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের সাথে লেয়াজোটা আমার নেতৃত্বে মেনটেন হচ্ছে। এটা আমি ইন্দ্রনীল খান মহাশয়কেও জানিয়েছি এবং উনি খুব সফট হয়েছেন শুনে, মাননীয় ক্রীড়ামন্ত্রী। ওখানে গ্যালারি থেকে চিৎকার করছে বিজেপির লোক, একে ধরো, একে অ্যাকশন নেওয়া। আমি অবাক। আমি যখন জেনারেল সেক্রেটারিকে বাকিদের বললাম দাদা চিৎকার করছে, বলে ওসব বুঝি না, আপনি বুঝুন ঠেলা। একটা টিভি চ্যানেলকে বলেছে, ব্যক্তিগত বন্ধু, তার নামটা বললাম না, যে পদ্মশ্রী বলে তাই, নাহলে আজকে পেটানো হতো ওনাকে, মানে গ্যালারি থেকে লোকেরা এসে পেটাবে। আমার কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি এই কদিনের মধ্যে কত উদ্যোগ নিয়েছি, আমাকে নাকি পেটানোর ব্যবস্থা হচ্ছে। কে করছে? ওই ওয়াসিম আকরাম চিৎকার করে উঠলো। আমি যখন টিভি চ্যানেলে যাবো বলে বাইরের কাছে বেরোচ্ছি, তখন ঘিরে ধরলো আমাকে, মানে গ্যালারি থেকে দৌড়ে চলে গেল। মানে গ্যালারি থেকে লোক জানবে করতে গেল, আমি ভেতর দিকে কোথায় যাচ্ছি, মানে ফোন করে গ্যালারি লোককে ডাকা হচ্ছে, ওই থান্দার, আসিফ থান্দার, তার টিমকে ডাকা হচ্ছে যে তত। এবার বলা হচ্ছে আপনি যতক্ষণ না হুমায়ুন কবিরের সাথে, আপনি হুমায়ুন কবিরের লোক, মানে বাকিরা হুমায়ুন কবিরের লোক না, তাহলে প্রত্যেকে রিজাইন দেওয়া উচিত। হুমায়ুন কবির যাদেরকে নিয়োগ করেছে, অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে, প্রত্যেককেই তারা রিজাইন দিতে হয়। এবং এই ওয়াসিম আকরামকে, ওই হেলাল বেলালকেও রিজাইন দিতে হয়, কারণ তাদেরকে নিযুক্ত করে তো হুমায়ুন কবির স্বয়ং, না শুধু আমি একলা, ওরা আলাদা জগতের লোক। হলো, গেটটা আটকে রেখে দিল, বললো আপনি ফোন করুন। ফোন করলাম কিছুটা আতঙ্কের সাথে, হুমায়ুন কবির ধরলো, ধরে ওদেরকে বললো, বলে আমরা দর্শক বলছি, আমি আসিফ থান্দার দর্শক, আমি হচ্ছে হেড, বিরাট লোক, আমি দর্শক, আমাদেরই ক্লাব, আমরা যেটা বলবো সেটাই ক্লাব, মানে গণতন্ত্র, মানে উগ্র গণতন্ত্র চলছে, সবাই ক্লাব, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, হয়েছে ক্ষয়রোগ প্রাপ্ত কীটদগ্ধ সমাজ, ক্লিয়ার। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই, প্রত্যেকটা দর্শক নাকি সমান অধিকারী, প্রেসিডেন্ট হচ্ছে দর্শকতা, এটা বলছে, শুনতে পাচ্ছ ওয়াসিম আকরাম চুপ করে দাঁড়িয়ে আছে। আমি হুমায়ুন কবির কথা বললাম, হুমায়ুন কবির আমার মর্যাদার জন্য বলল ঠিক আছে, শেখ বাউন্সের ব্যাখ্যা জানি, তোমরা জানলে কোথেকে, বলছে আমাদের বলে দেওয়া হয়েছে। অর্থাৎ মিটিং হলো না, দর্শকদের ডেকে নিয়ে বলে গরম খাইয়ে দেওয়া হলো। বুঝুন পয়েন্টটা কি। তারপর হুমায়ুন কবির সাহেব বললেন আমি 10 তারিখের মধ্যে, আগস্ট মাসের, আমার পুরো টাকাটা মিটিয়ে দেবো যেটা দেওয়ার, এবং আমি যাব, মা বানানোর সমস্ত দায় দায়িত্ব মাথায় করে নেব, কথা দিলাম। সেই রেকর্ডিং গোটা রাজ্যে ছড়িয়ে গেল, আমার মোবাইল থেকে স্পিকারের রেকর্ডিং অজস্র পোটাল টিভি চ্যানেলে বেরিয়ে গেল। তাহলে মিটে গেলে যাবো না। 31 তারিখে কথা হচ্ছে, 31শে জুলাই, 10ই আগস্টের মধ্যে দেওয়ার কথা, আবার 10 দিন অপেক্ষা করাই যেত। 10 দিনের মধ্যে কি হয় না, কারণ লক্ষ্যটা আছে কি, কাজী মাসুম আক্তারকে সরাতে হবে, হুমায়ুন কবিরকে সরাতে হবে, মানে যে লোক নিয়োগ করলো তাকেই সরিয়ে দেবে, লক্ষ্য হচ্ছে সরিয়ে দেওয়া। সেজন্য বাইরের লোককে, মিডিয়াকে, সমস্ত দর্শকদেরকে গরম খাওয়ানো হয়েছে যে হুমায়ুন কবির নাকি চেক বাউন্স করেছে। আর চেক বাউন্স করলে তো ইন্টারনাল একটা মিটিং হবে, একটা মিটিং হয়নি কিছু। তার মধ্যে হলো কি, দেখছি হুমায়ুন কবির যদি টাকা দিয়ে দেয় তাহলে তো বেশি দিন থেকে যাবে, তাহলে তো আমি আর করে কমে খেতে পারবো না, মানে বুঝুন ব্যাপারটা। তখন করলে কি, হঠাৎ করে আমাকে মিটিংয়ে না ডেকে একটা চিঠি পাঠিয়ে দিল আমার কাছে। কী লিখেছে চিঠিতে, যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থেকে আপনাকে রিলিভ করা হলো, চিঠিতে কারো সই নেই, আপনাকে রিলিভ করা হলো, আর আপনি খুব ভালো কাজ করেছেন, আন্তরিক ছিলেন, আপনাকে ধন্যবাদ জানানো হলো। মানে কোনো অভিযোগ থাকলে আমাকে তো শোকজ করবে, জিজ্ঞাসাবাদ করবে, বলার সুযোগ দেবে, মিটিং ডাকবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে দিচ্ছে, মিটিং নেই, কিচ্ছু নেই, রিলিভ করা হলো। অন্য একটা পাতায় 6 জনের সই, মানে যে পাতায় চিঠি সে পাতায় নেই, অন্য একটা পাতায়, অর্থাৎ অন্য সময়ের সইটা ওখানে যুক্ত করে দেওয়া হয়েছে, দুটো আলাদা পাতা। চিঠিবাজি, বুঝতে পারছেন ফ্রড কাকে বলে? আমাকে চিট আছে, এই মর্মে চিঠি চলে এলো, যাতে করে আমি যেতে না পারি, যাতে করে হুমায়ুনকে নিয়ে যে নোংরামিটা করছে আমি প্রতিরোধ করতে না পারি। পয়েন্টটা বুঝুন। এবার হুমায়ুন যাতে থাকতে না পারে তার জন্য করলো কি, বলে দেওয়া হলো 5 তারিখের মধ্যে অর্ধেক টাকা দিতে হবে, 5 আগস্টের মধ্যে, আর বাকি 10 তারিখের মধ্যে পুরো টাকা দিতে হবে। কত টাকা তার হিসাবে, 70 কোটি টাকা, 25 কোটি টাকা, 15 কোটি টাকা,
না 7 কোটি টাকা, তার কোনো হিসাব নেই। আসলে টাকা ধার দেনা কত আছে কেউ ক্লিয়ার নয়, ইচ্ছে মতো বলে যাও। হয়তো 2 কোটি ধার আছে, বলে দিল 25 কোটি, দাও এবার ধরো যদি দিয়ে দেয়, তাহলে তো হুমায়ুন কবির থেকে গেলে আমি আর মাথা বড় হতে পারবো। আমাকে তো চিনে গেছে মাসুম আক্তার, হুমায়ুন কবির চিনে গেছে, চিনে পড়েছে, খিস্তি দিয়েছি আমি, চিনে গেছে। এবার যে কোনো প্রকার তাড়াতে হবে। আর নির্বোধ দর্শক ঘর খাইয়ে দেবো। কী বললো, ইন্টারিম একটা প্রেসিডেন্ট ঠিক করলো ওই গজলকে, কি গজল কি নাম একটা সামথিং, উর্দু ভাষী ছেলে, চ্যাংড়া ছেলে, তাকে, আচ্ছা তাকে ইন্টারিম প্রেসিডেন্ট করে যদি আসল প্রেসিডেন্টকে বলা আপনি টাকা দিন দেবে সে, আর দেবের কথা 10 তারিখে, তুই 5 তারিখে সব তো দিলে কেন, সে দেবে কেন, সে 10 তারিখে দেবে, 10 তারিখ তখন হয়নি। আবার 6 তারিখে আলোচনা করে কি করলো, আজকে এই গতকালকে 6 তারিখ, না আজকে 5ই আগস্ট চলে গেছে, ওরাই তৈরি করেছে 5ই আগস্ট। তো স্বাভাবিক কথা, হুমায়ুন কবির কি শুধুমাত্র মানে পোস্ট বিক্রি হয়, তারপর মহামারী স্পোর্টিংয়ের যত পোস্ট আছে বিক্রি হয়, কেজি দরে বিক্রি হয়, বুঝে নিন, যোগ্য লাগবে না, পয়সা লাগবে শুধু। এর আগে যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা তো প্রথম কাজ। তার জন্য মিটিং ডাকা দরকার ছিল, যে আগে যারা আমাদের মহামারীর টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, মহামারীকে খোগলা করে দিয়েছে, মহামারীর টাকা আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার তো না। তাদের বিরুদ্ধে না হবে না, ওই হুমায়ুন কবির বিরুদ্ধে না হবে। আর হুমায়ুন কবির নাকি আমি কাছে, তাই আমাকে আগে তাকানো হবে। মিডিয়াগুলোকে বলছে হুমায়ুন কবির চেক বাউন্স, কি আমার ক্ষেত্রে কি বাউন্স, কিছু না, হেল্প করেছে। আমার ক্ষেত্রে অভিযোগ হচ্ছে, আমার কাছে কেন মিডিয়া এসেছে, তো মিডিয়া এসে মহামারী নিয়ে তো কোনো ইন্টারভিউ আমার নেয়নি কেউ, আমাকে অন্য বিষয় জিজ্ঞেস করে। আমি মাঠের বাইরে এখানে ওখানে সেখানে দু একটা স্টেটমেন্ট যেগুলো মহামারীর সাথে সম্পর্কিত, মহামারীর নামটা কোথাও দেখা যাচ্ছে না, মাঠের বাইরে রাস্তার উপরে ইন্টারভিউ দিলাম, সেটা আমি রোজ দিই। তাতেও যদি আপত্তি থাকে তাহলে বলতে পারে স্যার এই ইন্টারভিউগুলো না দিলে ভালো, বলে গেল, আশেপাশেও দেওয়া যাবে না, ঠিক আছে, সে তো বলতে হবে না, ওইটি নাকি মানে কিছুটা খুঁজতে হবে তো, মানে তুই পাপ করিস, তোর দাদু করেছে পাপ, সরাতে হবে ইস্যু। আমার মতো লোক যাকে হাতে পায়ে ধরে আনলো তাকে, তাহলে বোঝা গেল মোটিভ কি। হুমায়ুন কবির 10 তারিখে টাকা দেওয়ার কথা, আজকে 6ই আগস্ট তাকে বের করে দেওয়া হলো, স্থায়ীভাবে বের করে দিয়ে সেখানে স্থায়ীভাবে প্রেসিডেন্ট করা হলো এই গজলকে, গজল না কী নাম, সে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, হয়ে গেল প্রেসিডেন্ট। আচ্ছা গজল কি 25 কোটি টাকা দেবে নাকি, উত্তর দিন। গজল কি 25 কোটি টাকা দেবে, যে হুমায়ুন কবির দেওয়ার কথা, সেই চুক্তি কি হয়েছে? আর 25 কোটি টাকা কি লাগবে, ক টাকা ধার? আবার ওয়াসিম আকরাম দাবি করেছে ও ধার করে নাকি কোনো একটা লোন সুদেছে, তো ধার করার জন্য তো মিটিং রাখতে হবে, ম্যানেজমেন্ট মিটিং হবে, সিদ্ধান্ত হবে, তারপর ধারটা করবে, কার থেকে করলো ধার, কেন ধার করলো, কাকে সুদলো, কিচ্ছু না মিটিং। বলছে বিদেশ থেকে টাকা আনবো, মিডিয়াগুলো হই করছে, এই জিউপি পলিটিক্যাল ব্যাপার আছে, বেশ চবাক চবাক করে দেখাচ্ছে হুমায়ুন কবির নেই। হুমায়ুন কবির বলেছে 9 তারিখে যাব, আমি প্রেসিডেন্ট, আমি আমার লোকজন নিয়ে যাব, কমিটিতে এই নোংরা লোকগুলোকে তাড়াবো, আমার নতুন কমিটি প্লেস করব, 25 জনের কমিটি, 7 জনের কমিটি আছে, 25 জন কমিটি আমি করব, অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, নে মোল্লা। আর ওয়াসিম আকরাম টিভি চ্যানেলকে বলেছে এটা বাবরের ক্লাব নয়, মানে ওকে ইনসাল্ট করার জন্য, এটা হুমায়ুনের ক্লাব নয়, এই ক্লাবটার মালিককে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী নিয়ে ঠেলা। মহামারী স্পোর্টিং নবীর ক্লাব, মুসলমানরা হতে পারে সংখ্যাগরিষ্ঠ মহামারী স্পোর্টিংয়ের সাথে যুক্ত, নবীর হবে কেন, তো ধর্মের লোক, তাহলে পার্টিবাজি চলবে না, এতদিন পার্টিবাজি রেখে হয়েছে, তাহলে ধর্মবাজি চলবে। পাশে তো অভিষেক বসে আছে, ম্যানেজিং কমিটির মেম্বার, ভাইস প্রেসিডেন্ট না অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিষেক, সে তো হিন্দু ধর্ম, তা সে পাশে বসে আছে কেন? ইনভেস্ট করে তো দীপক সিং, সে তো হিন্দু, মহামারণকে সবচেয়ে বড় যে ইনভেস্ট করেছে তার নাম দীপক সিং, সে কমিটি মেম্বার, সে তো হিন্দু। তাহলে মহামারী স্পোর্টিং ক্লাবের যদি মালিক হয় হজরত মোহাম্মদ, মানে কীভাবে নবীকে পুছিয়ে দেওয়া, তোরা নোংরামি করবি, নষ্টামি করবি, ধ্যাষ্টামি করবি, নবীকে যুক্ত করে। আমি পরিষ্কার করে শুভেন্দু অধিকারী যে সরকারকে বলছি, ক্রীড়ামন্ত্রী মাননীয় ইন্দ্রনীল খাঁ মহাশয়কে বলছি, ও বলে যে বিদেশে টাকা আমি আনতে পারবো, কোথা থেকে ও টাকা আনে, টাকার উৎস দেখতে হবে। এই গজল বলে যাকে প্রেসিডেন্ট করা হয়েছে,
সে তাহলে নিশ্চয়ই হুমায়ুন কবির টাকাটা সে দেবে 25 কোটি টাকা। প্রত্যেকটা মহাভারত দর্শককে বলি, কেউ জিজ্ঞাসা করলো না তাহলে কি গজল 25 কোটি টাকা দিচ্ছে? তাকে প্রেসিডেন্ট করা হচ্ছে টাকার জন্য, তো হুমায়ুন কবির দেয়নি, এ দেবে। সেই কথা কি কেউ বলেছে? কোনো মিডিয়া ইন্টারভিউ করেছে? শুধু মিডিয়াগুলোকেও ভাবি কত নির্বোধ ইন্টারভিউ হতে পারে। আমি পরিষ্কার করে বলছি, এই পুরোটা কারণ কি? এই যে মহামারার লোকের এই অসভ্যতা, শুধু একটা জনগোষ্ঠী, কীটোত্তপ্ত জনগোষ্ঠী, ক্ষয়রোগ প্রাপ্ত জনগোষ্ঠী। কাজী মাসুম আক্তার কিন্তু নজর রাখবে, যাবে না, কেন্নার মধ্যে যায় না, দুর্গন্ধ মলমূত্রের মধ্যে কাজী মাসুম আক্তার যায় না। আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আমি চুপচাপ থাকতে পারি, আমার কোনো বেস্টের ইন্টারেস্ট নেই। আমি কিছু দিতে চেয়েছিলাম, পেতে যাইনি। মহামারানের ওই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলে কাজী মাসুম আক্তার কিচ্ছু এসে যায় না, এতে দুটো নয় আমার ইজ্জত বৃদ্ধি পায় না, কিচ্ছু না। মুসলমান সমাজ, ওই কি বলে মামার স্পোর্টিং ক্লাব, ওই যে বিশৃঙ্খল মানুষজন, তারা হয়তো সুশৃঙ্খল হতো, ক্লাবটা সুশৃঙ্খলার পথে এগোতো এবং স্বচ্ছতা আসত, উন্নত মান তৈরি হতো, উন্নত মার্গতা তৈরি হতো, হয়তো হতো, চেষ্টা করতাম হয়তো। হাতছাড়া করলো, হাতছাড়া করলো। আমি পরিষ্কার বলছি, বিদেশ থেকে কোথা থেকে টাকা আনবে তার উৎস দেখতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকারকে চাই না, এর জবাবদিহি করতে হবে ওই ওই ওয়াসিম আকরমকে চায়, নাকি পাকিস্তানে ওয়াসিম আকরমের সাথে যোগাযোগ আছে, দেখতে হবে, বুঝতে হবে এই লিঙ্কটা কোত্থেকে আছে। অর্থাৎ ও যত টাকা পয়সা তুলবে মহামারের নামে, লক্ষ লক্ষ টাকা বিভিন্ন পার্সোনাল লোকেতে তুলবে, ওই টাকাকে আত্মসাৎ করা হবে। ওই যে হিসাব দেবে না বলে তুমি টাকা দিই, মাসুম আক্তার প্রত্যেকটা হিসেব চাইবে, তাই একে আগে ভাগা। হুমায়ুন কবির 1787 বোকা লোক ভুলভাল করে, মাসুম আক্তার তো তা না, সে তো বুঝে নেবে, তুই আগে মাসুম আক্তারকে সারা। 20 দিনের মধ্যে ঢুকেই এতগুলো কাজ করার লোককে প্রথমেই সরিয়ে দিতে হবে। এটা কোন জাতির লোক করে? কীটোদ্দগ্ধ, ক্ষয়রোগপ্রাপ্ত এক নির্বোধ নোংরা ধান্দাবাজ জনজাতি। ধন্যবাদ।